বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য, লিখেছেন হুমায়ুন আহমেদ। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। সকাল থেকেই তার চোখ দিয়ে পানি পড়ছে। শুরুতে ব্যাপারটা তিনি বুঝতে পারেননি। স্কুলে রওনা হওয়ার আগেই আয়নার চুল আঁচড়াতে গিয়ে মনে হলো বা চোখের কোনাটা ভেজা ভেজা, চোখ দিয়ে পানি পড়ছে। আয়নায় ভালো করে তাকিয়ে দেখেন শুধু বাঁ চোখ না, দু চোখ দিয়ে পানি পড়ছে, অথচ চোখে কোনো জ্বালা যন্ত্রণা নেই। রহস্যটা কি? বয়সকালে শরীরবৃত্তির নিয়মকানুন কি এই অন্যরকম হয়ে যায়? খানিকটা বিস্ময় এবং খানিকটা বিরক্তি নিয়ে তিনি স্কুলে গেলেন। প্রথম পিরিয়ডে বীজগণিত, ক্লাস 9, সেকশন বি। ফার্স্ট পিরিয়ডে রোল কল করতে হয়, শুধু শুধু সময় নষ্ট। 54 জন ছেলে, প্রতি ছেলের পিছনে 4 সেকেন্ড করে দৌড়লে 216 সেকেন্ড, অর্থাৎ 3.6 মিনিট। 50 মিনিটের ক্লাসে 18 ভাগের 1 ভাগ সময় চলে গেছে। সময়ের কি নির্ধারণ অপচয়, কোনো মানে হয় না। হেডমাস্টার সাহেবের কঠিন নিয়ম, রোল কল করতেই হবে। 32 বছরের মনসুর সাহেব নিয়ম পালন করছেন, রোল কল করে সময় নষ্ট করছেন। আজই নিয়মের ব্যতিক্রম করলেন। রোল কল না করে সরাসরি বোর্ডে চলে গেলেন। চোখ দিয়ে পানি পড়াটা এই সময় বেড়ে গেল। বোর্ডে যা লিখেন পড়তে পারেন না। চোখের পানির জন্য সব ঝাপসা দেখা যাচ্ছে। তিনি এক সময় বিব্রত গলায় বললেন, থাক, আজ আর পড়াবো না, চোখ সমস্যা। ছাত্ররা কেউ শব্দ করল না। আগে যেমন বোর্ডের দিকে তাকিয়েছিল, এখনও তেমনই তাকিয়ে রইলেন। মনসুর সাহেব বললেন, চোখ দিয়ে পানি পড়ছে, বোর্ডের লেখা পড়তে পারছে না। এই কথার পরে ছাত্ররা বোর্ডের লেখা থেকে চোখ সরাল না, যেন তারা পাথরের মূর্তি। মনসুর সাহেবের মন কিছুটা খারাপ হলো। ছেলেরা তাকে এত ভয় পায় কেন? তিনি তার 32 বছরের শিক্ষকতা জীবনে কোনো ছাত্রকে ধমক পর্যন্ত দেয়নি। তাহলে এরকম হচ্ছে কেন? পাশের ক্লাসে বীরের বাবু জিওগ্রাফি পড়াচ্ছেন, জলবায়ু। পড়ার পাকে পাকে কী সব বলছেন। ছাত্ররা হো হো করে হাসছে। হাসি শুরু হয় আর থামতে চায় না। বীরেনবাবু রাগী গলায় দমকান, থামবি না? দৌড়ে আছাড় দেব, কানে চাবি দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিব, বুঝলি? ছাত্ররা আরও হাসে। মনসুর সাহেবের মনে হলো ক্লাস এরকমই হওয়া উচিত। ছাত্ররা আনন্দে থাকবে, যা শেখার শিখবে আনন্দে। এমন যদি হতো বীরেনবাবু বাজে টিচার, ভালো পড়াতে পারেন না, তাহলে একটা কথা ছিল। ব্যাপার মোটেও সেরকম নয়। শিক্ষক হিসেবে বীরেনবাবু কোনো তুলনাই নেই। মনসুর সাহেব চক হাতে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করলেন, তার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো কি তার কোনো কথায়, কোনো রসিকতায় ছাত্ররা প্রাণ খুলে হেসেছে? তিনি মনে করতে পারলেন না। ছাত্রদের মুগ্ধ করার কোনো বিদ্যা তার জানা নেই। তিনি গল্প করতে পারতেন না, গল্প শোনাতেও তার ভালো লাগতো না। কোনো কিছুই তার বোধ হয় ভালো লাগে না, তিনি আগ্রহ বোধ করেননি। এই যে এতগুলো ছাত্র তার সামনে বসে আছে, তিনি এদের কারোর নাম জানেন না। রাস্তায় এদের কারোর সঙ্গে দেখা হলে তিনি চিনতে পারতেন না। অথচ তার স্মৃতিশক্তি দুর্বল নয়। আজ ছাত্র কতজন আছে? আজ সবাই কি উপস্থিত? তিনি গোনার চেষ্টা করছেন, চোখে অস্পষ্ট দেখছেন বলে গুনতে অসুবিধা হচ্ছে। তোমরা আজ কতজন উপস্থিত? পশা একটা ছেলে উঠে দাঁড়িয়ে ভীত গলায় বললেন, স্যার, 41 জন। তিনি একটু চমকালেন, 41 জন উপস্থিত? 41 জন একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 41 জন উপস্থিত হলে অনুপস্থিত হলো 13 জন। 13 আরেকটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। বাহ, পরপর 2টি প্রাইম নাম্বার পাওয়া গেল। ইন্টারেস্টিং তো। মনসুর সাহেবের চোখ দিয়ে পানি পড়া বেড়েছে, চশমার পাক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আবারও বললেন, আমার চোখে একটা সমস্যা হয়েছে, পানি পড়ছে, আজ তোমাদের পড়াবো না। বাবারা, আমি দুঃখিত ও লজ্জিত। তিনি নিজের চেয়ারে বসলেন। ক্লাস শেষ হতে এখনো অনেক বাকি। এতক্ষণ কি করবেন? বসে থাকবেন চুপচাপ? এতে ছাত্রদের ক্ষতি হবে, সেটা ঠিক হবে না। উপদেশমূলক কোনো গল্প বলতে পারলে ভালো হতো। উপদেশটা গল্পোচ্ছলে শিখালেও ভালো। ঈশপের একটা গল্প বলা যেতে পারে। ঈশপের গল্পগুলো কি যেন একটা গল্প আছে না, দোফাদের নীলের গামলায় একবার এক শিয়াল পড়ে গেল।
তার গা হয়ে গেল ঘন নীল। একটা কি ঈশপের গল্প, না অন্য কারো গল্প? এটা কি ঈশপের গল্প, না অন্য কারো গল্প? এই গল্পের উপদেশটা কি আশ্চর্য? উপদেশটা মনে পড়ছে না। মনসুর সাহেব তার সামনের টেবিলে হাত রেখে তার উপর মাথা রাখলেন। এইভাবেই গল্পটা মনে করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ক্লাস শেষ হবার ঘন্টা পড়ল, তার ঘুম ভাঙল না। ছাত্ররাও কেউ কোনো শব্দ করল না। পরের পিরিয়ডে হেডমাস্টার সাহেবের ইংরেজি পড়াবার কথা। তিনি মনসুর সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন। বিস্মিত হয়ে বললেন, আপনার কি শরীর খারাপ? জি না, দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। চোখে কি হয়েছে? বুঝতে পারছি না, পানি পড়ছে। এই শরীর নিয়ে ক্লাসে এসেছেন কেন? যান বাড়ি যান, বাড়ি গিয়ে রেস্ট নিন। মনসুর সাহেব উঠে দাঁড়ালেন। হেডমাস্টার সাহেব বললেন, বাসায় কি নিজে নিজে যেতে পারবেন, না কেউ গিয়ে দিয়ে আসবে? যেতে পারবো, নিজেই যেতে পারবো। বজলুর ফার্মেসিতে আগে যাবেন। বজলু আছে, ওকে চোখটা দেখিয়ে ওষুধ নিয়ে তারপর যাবেন। জি আচ্ছা। আপনার বয়স হয়েছে, শরীর দুর্বল। এই বয়সে শরীরের দিকে খুব যত্ন নিতে হয়। মনসুর সাহেব খুবই লজ্জাবোধ করছেন, ঘুমিয়ে পড়ছেন, সেই কারণে লজ্জা। তার চেয়েও বড় লজ্জা তার কারণে হেডমাস্টার সাহেবের কথা বলে সময় নষ্ট করছেন, ছাত্রদের না পড়িয়ে। অকারণ উদ্বেগ দেখাচ্ছেন অন্যের স্বাস্থ্য নিয়ে। অন্যায়, গুরুতর অন্যায়। তিনি চেয়ার থেকে নামলেন। নামতে গিয়ে মনে হলো পায়েরও তেমন কোনো জোর পাচ্ছেন না, পড়ে যাচ্ছিলেন। হেডমাস্টার সাহেব হাত ধরে পেলে আবারও বললেন, আমি আপনার উপর খুবই রাগ করেছি মনসুর সাহেব, এক্সট্রিমলি অ্যানোয়েড। আগের শরীর, তারপর অন্য কথা। শরীর আগে তো সব, শরীর গেল তো সবই গেল। সংস্কৃতিতে এই বিষয়ে একটা শ্লোক আছে। শ্লোকটা হচ্ছে, যাই হোক মনে পড়ছে না। মনসুর সাহেবের দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অকারণে একটা মানুষ এত কথা বলে কেন? একই কথা বারবার বলার অর্থ কি? তিনি ক্লাস থেকে বেরোবার সময়ও দরজায় ধাক্কা খেলেন। ছাত্ররা অবাক হয়ে তাকে দেখছে। হেডমাস্টার সাহেব গ্রামার পড়াবেন। চক হাতে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। ব্ল্যাকবোর্ডে বৈচিত্র্য সব জিনিস লেখা, সাংকেতিক চিহ্নের মতো চিহ্ন বোর্ডের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঠাসা। হেডমাস্টার সাহেব বিস্মিত গলায় বললেন, এসব কি? কে লিখেছে এসব? হু হ্যাজ রিটেন দিস? ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালেন। জবাব দিচ্ছ না কেন? কে এসব হিজিবিজি লিখেছে? হু ইজ দ্য কালপিট? মনসুর স্যার। মনসুর সাহেব লিখেছেন? জি। কি এসব? জানি না স্যার। জানো না মানে? তোমরা জিজ্ঞেস করনি? জি না। তোমাদের জানার আগ্রহ হলো না? ভয় লাগে স্যার। উনার কি পড়াবার কথা ছিল? অ্যালজেব্রা? হেডমাস্টার সাহেব ডাস্টার হাতে দাঁড়িয়ে রইলেন। বোর্ডের লেখাগুলো মুছে ফেলা উচিত কিনা তা তিনি বুঝতে পারছেন না। কাউকে কি ডেকে এনে দেখাবেন? মানুষটার হয়েছে কি? মাথা খারাপ হয়ে গেছে? এ তো বড় চিন্তার বিষয় হলো। মানুষটাকে একা একা বিদায় দেওয়া ঠিক হয়নি। এই জন্য কাউকে সঙ্গে দেওয়া উচিত ছিল। মনসুর সাহেব ক্লাস থেকে বের হয়ে কমন রুমের খানিকক্ষণ বসলেন। ছুটির দরখাস্ত রেখে যাওয়া দরকার। হেডমাস্টার সাহেব ছুটি দিয়েছেন বলেই তিনি সঙ্গে সঙ্গে বাড়ি রওনা হবেন এটা ঠিক না। কমন রুমে ফজলুর রহমান বসে আছেন, খবরের কাগজ পড়ছেন। ক্লাসের ঘন্টা পড়ে গেছে, তারপরেও উনি বসে আছেন কেন? এই মানুষটা সবসময় ক্লাস যেতে দেরি করেন। অনুচিত একটা কাজ, তার থেকে ছাত্ররা পাকি শিখবে। এই বয়সটা হলো তাদের শেখার বয়স। এই বয়সে তারা যা দেখে তাই শিখে। ফজলুর রহমান সাহেব, জি। ক্লাস নেই? আছে, যাবেন না? খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে যাই। বাংলায় ফার্স্ট পেপার। এটা পড়ানো না পড়ানো একই। বাংলার কথা শুনে মনসুর সাহেব আগ্রহ নিয়ে বললেন, ভালো কথা। আপনি কি ঈশপের ওই গল্পটা জানেন? কোন গল্প? ওই যে একটা শিয়াল দোপার নীলের গামলায় পড়ে গেল, তার গা হয়ে গেল নীল। শিয়াল না, এটা গাধা পড়েছিল। ওই গল্পের মোরালটা কি? ফজলুর রহমান সাহেব খবরের কাগজ মুড়ে রাখতে রাখতে বললেন,
ইসপের গল্পের মোরাল সবাই ফালতু মোরাল, এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। এই যুগের মোরাল হলো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি হ্যাপি। মনসুর সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ছুটির দরখাস্ত লিখতে তার কষ্ট হচ্ছে, চোখ দিয়ে খুব পানি পড়ছে। এই ছিল আমাদের বৈজ্ঞানিক কল্পকাহিনীর শূন্যের প্রথম এপিসোডটি। এরপরে দ্বিতীয় এপিসোডটি পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নবাগান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আমরা শীঘ্রই দ্বিতীয় এপিসোডটি নিয়ে আসছি আপনাদের সামনে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।